পাকা চুল মরচে এত মান্য পায়, কাঁচা চুল সেই দুঃখে করে হায় হায়। রবীন্দ্রনাথের প্রবীণ ও নবীন কবিতা। গত বছর পুজোর ঠিক আগে আমরা যখন প্রথমবার শাসকের অন্দরমহলের এই সংঘাত নিয়ে অনুষ্ঠান করি, তখন স্টুডিওতে আসা শাসক দলের মুখপাত্ররা এক কথায় সমস্ত উড়িয়ে দিয়ে বলতেন কোথাও কোনো টানাপোড়েন নেই। আর আজ নতুন বছরের শুরু থেকেই সেই সংঘাতের মাছ না আর শাক দিয়ে ঢাকা যাচ্ছে না, তবে বিরোধীরা বলছে পুরোটাই নাটক। আর সেই নিয়ে এই অনুষ্ঠানে আজ আমাদের প্রথম প্রশ্ন থাকবে, শাসকের ঘরে বিভাজন বিবাদ, নবীন বনাম প্রবীণ একে অন্যের বক্তব্যকে বেনজির আক্রমণ তৃণমূলের পদাধিকারীদের, মুখে কুলুপ শীর্ষ নেতৃত্বে, পুরোটাই নাটক আক্রমণে সিপিএম, নেপথ্যে কোন সমীকরণ? দ্বিতীয় প্রশ্ন, বয়স্কদের অনেকেরই সফটওয়্যার আপডেট নেই। একটা ইয়াং ছেলে যা করতে পারে একজন বৃদ্ধের পক্ষে সেটা সম্ভব নয়। অভিষেকের তত্ত্বের পক্ষে সওয়াল অশোকনগরের বিধায়কের। দলে মমতাই শেষ কথা, ফের বললেন ববি। লোকসভা ভোটের আগে কত দূর গড়াবে জল? তৃতীয় প্রশ্ন, অভিষেক যদি ভোটে লড়েন তাহলে নিশ্চিতভাবে তিনি পিছিয়ে যাবেন না, বললেন সুব্রত বক্সী। অভিষেক তো নেতৃত্ব দিচ্ছে, ও পিছবে কেন, বলছেন কুণাল ঘোষ। এই প্রথম সরাসরি দলের রাজ্য সভাপতিকে নিশানা রাজ্য সাধারণ সম্পাদকের। সংঘাতের পারদ কি ক্রমশই ঊর্ধ্বমুখী? চতুর্থ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। তৃণমূলে বিভাজন জল্পনা প্রসঙ্গে মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। চাটুকারিতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, তীব্র কটাক্ষ তাপস রায়। তৃণমূলের কোন্দল কি ক্রমশ শাখা প্রশাখা ছড়াচ্ছে? পঞ্চম প্রশ্ন, বিজেপির তৈরি চিত্রনাট্যেই তৃণমূলের নবীন প্রবীণের লড়াই। অভিষেক বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হলে অবাক হবেন না, সেই জন্যই চুপ ইডি এবং সিবিআই। বিস্ফোরক দাবি অধীর রঞ্জন চৌধুরী, উনি নিজেই বিজেপির লোক, পাল্টা তৃণমূল। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে আদৌ ভোটে লাভ হবে বিরোধীদের? ষষ্ঠ প্রশ্ন থাকবে আজ, মমতাই প্রথম এবং শেষ কথা, বলছেন সৌগত রায়। সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত সহ একাধিক যুব নেতার। লোকসভার টিকিট ঘিরেই কি এই যাবতীয় সংঘাত? তবে শুরুতেই আজ দেখাবো শাসকের অন্দরমহলে কোন্দলের মেঘ। নতুন বছর পড়তেই তোলপাড় রাজ্য রাজনীতি। দেখুন, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না। অভিষেক পেছাবে কেন? কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে, এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। ক্যালেন্ডারে নতুন বছর, আর তৃণমূলে যেন কোন্দলের ক্যারাভান, বাকযুদ্ধের ক্যাকোফনি, নবীন প্রবীণ দ্বন্দ্ব আরো জোরালো। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না। যতক্ষণ না নবীনরা উপযুক্ত হতে পারছে ততক্ষণ ছেড়ে দিলে তো সংগঠন দুর্বল হয়ে যাবে। সেই কবি রবীন্দ্রনাথ লিখে গেছেন, কেবলই কি প্রবীণ তুমি, নবীন নও কি তাও, দিনে দিনে ছিছি কেবল বুড়ো হয়েই যাও। তৃণমূলে এখন কার্যত সেই প্রবীণ ও নবীনের লড়াই। একদিকে যখন রাজ্য তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব, তখন পুরনো সৈনিক ফিরহাদ হাকিম আবার পুরনো খুঁটিই ধরে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। নবীন প্রবীণ গোটা তৃণমূল দল এক পচা সয়াবিন। সত্যি পাকা কাঁচার লড়াই নাকি কৌশলী ছায়াযুদ্ধ? কার লাভ কার ক্ষতি? উত্তর পাওয়া যাবে লোকসভা ভোটের ফলাফলে। উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সত্যজিৎ রায় নিজে মনে করতেন তার তৈরি সমস্ত ফিল্মের মধ্যে সেরাটি হলো চারুলতা। অমলের মুখে সংলাপ ছিল, মন্দা বৌঠান তুমি প্রাচীনা না নবীনা। কিন্তু এ রাজ্যের শাসক দলের এই প্রবীণ নবীন দ্বন্দ্বে কোথাও অমল টাইপের কোনো কাব্যিকতার জায়গা নেই। বছরের প্রথম দিন থেকেই দড়ি টানাটানি এমন পর্যায়ে উঠেছে যে মনে হচ্ছে লোকসভায় শাসক বনাম বিরোধী নয়, পুরো লড়াইটাই হবে তৃণমূলের নবীন বনাম প্রবীণদের মধ্যে। ভাবুন, এদেশের লোকসভা ভোট আর সম্ভবত তার 4 মাসও বাকি নেই। এই সময় শাসক বনাম বিরোধী তরজা, এমনকি ভাষা সন্ত্রাসও এমন পর্যায়ে ওঠে যে আমাদের আলাদা অনুষ্ঠান করতে হয়। সেখানে বছর শুরু হচ্ছে নিজেরই দলের রাজ্য সভাপতিকে সরাসরি আক্রমণ দিয়ে। সেই প্রশ্ন নিয়ে আমি আসব তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর কাছে। অরূপ, এক হচ্ছে পার্টির আরেক তরুণ মুখপাত্র, কালকেই দেখছিলাম সম্ভবত স্টুডিওতে এসেছিল, এখানে এলে তোমার চেয়ারেই বসে,
রিজু দত্ত, রিজু লিখেছে, আর খুব ইন্টারেস্টিংলি রিজু যে প্লেটটাতে লিখেছে হুবহু সেই একই প্লেটে বিভিন্ন জেলার যুব নেতারা, তৃণমূলের যুব ব্রিগেডের অনেকেই সেই একটা প্লেট শেয়ার করছেন, যাতে বড় বড় ফন্টে লেখা আছে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেনাপতি, এ নিয়ে কারুর কোনো দ্বিমত থাকতে পারে না। আমি বলছি সেনাপতি ছাড়া যুদ্ধ জয়ের প্রসঙ্গ তখনই ওঠে যে সেনাপতি ছাড়া লড়াই করার সম্ভাবনা যখন তৈরি হয়। আমার প্রথম প্রশ্ন থাকবে তোমার কাছে যে ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী কি তাহলে চূড়ান্ত নয়? আরও এই জন্য প্রশ্ন করছি যে রিজু বাদ দাও, গতকাল সুব্রত বক্সী বলেছিলেন, দর্শকরা দেখেছেন, কোট আনকোট প্রায়, নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে দলের রাজ্য সভাপতি বলছেন, আবার বলছি লোকসভা ভোটের 4 মাস আগে, যে যদি লড়াই করেন ব্যাপারটা কি হবে? দেখুন সুমন, এই যতজনের বাইট আপনারা দেখালেন, হ্যাঁ, এই ততজনের বাইটকে আমি কোট আনকোট বলতে পারি। ধরুন আপনারা রিজু দত্তের একটা পোস্ট দেখালেন, সুব্রত বক্সীর কথা বললেন, কুণালদার কথা বললেন, প্রত্যেকে কিন্তু একটা কথাকে শিরোধার্য করেই বাকি সব বক্তব্য রেখেছেন, নেত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কুণালদা, আপনাদের এই সংবাদ মাধ্যমেই দেখলাম কুণালদা বলছেন নেত্রী হচ্ছেন ঐশ্বরিক প্রতিভার অধিকারী। এটা তো ঘটনা। মমতাদির নেতৃত্ব নিয়ে কারুর মনে কোনো রকম কোনো সংশয় বলুন, দ্বিধা বলুন, সেখানে কোনো বক্তব্য নেই। মমতাদির জায়গায় মমতাদি আমাদের দলের সর্বময় নেত্রী, এটা নিয়ে কারুর মনে কোনো সংশয় নেই। প্রশ্নটাও তো তা নিয়ে ছিল না। আমি আপনার প্রশ্ন শুনে নিয়েছি, আমি তো আপনার প্রশ্ন না বোঝার মতো নই, আমি প্রশ্নটা বুঝেই আমি উত্তরটা দিচ্ছি। মমতাদির নেতৃত্ব, মমতাদি মাথার উপরে শিরোধার্য, এটা নিয়ে কিন্তু নবীন বলুন, প্রবীণ বলুন, যে কয়েনেজই আপনারা করতে চান, কোন কয়েনেজেরই কোনো, তোমরা যে কয়েনেজটা করো সেনাপতি, আমি একটু বলে নি সুমন, তারপর নিশ্চয়ই বলবেন। আজ বছরের প্রথম দিন, একটা নতুন বছর, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা যখন হচ্ছে, কিন্তু তা বলে ভূমিকার ডিউরেশন যদি 1 মিনিট, না 1 মিনিট হয়নি এখন, হয়ে যায়। আমি জাস্ট শেষ করে নি যে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মমতাদির পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্ব নিয়েও কারুর মনে কোনো সংশয় নেই বা থাকা উচিত নয় বলে আমার ব্যক্তিগত অভিমত। সেই জায়গায় দাঁড়িয়ে আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলি, দেখুন আজকে এটা তো ঘটনা, কোনো যুদ্ধ সেনাপতি ছাড়া লড়া যায় না। এখানে সেনাপতি ছাড়া লড়ার কোনো প্রশ্ন উঠছে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন অন্য কোনো কনস্টিটিউয়েন্সি হলে দলের 42টা লোকসভা কেন্দ্র এই রাজ্যের বুকে, 41টা লোকসভা কেন্দ্রের প্রার্থী, নিশ্চিতভাবে সেটা নিয়ে কোনো আপনাদের সংবাদ মাধ্যমে জল্পনা চর্চা চলতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নাম আর কেন্দ্রের নাম ডায়মন্ড হারবার, সেখানে কারোর মনেই কোনো সংশয় থাকা উচিত নয়। সংশয় আছে মনে হচ্ছে, সেনাপতি ছাড়া যুদ্ধ জয়ের প্রসঙ্গটা আসবে কোথা থেকে? আপনি কি অরূপ, তুমি কি এইটা বলবে যে নেত্রী ছাড়া যুদ্ধ জয় করা যায় না? এটা তো কেউ লিখছে না, সেনাপতি কেন? এখানেই বক্তব্য। তোমরা কি বলো? একদম পরিষ্কার যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা সবাই মানে একদম। তাহলে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় অসম্ভব, এই সম্ভাবনাটা যে সেনাপতি ছাড়া লড়তে হতে পারে, এটা কোথা থেকে? মুশকিলটা হচ্ছে এই সিদ্ধান্তটা তো নেত্রী আর সেনাপতি ছাড়া অন্য কেউ নেবেন না। এই সিদ্ধান্তটা নেত্রী আর সেনাপতি ছাড়া অন্য কেউ নেবেন না। তাই বাকি যে কথাই বাইরে আসুক না কেন, সেই কথাগুলো সর্বক্ষেত্রেই ইমমেটেরিয়াল। এই কারণেই আজকে এটা নিয়ে হয়তো সান্ধ্যকালীন আলোচনায় আমরা খুব রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মানে আমরা যারা 9-এর দশকে সাংবাদিকতা শুরু করেছি, তৃণমূল জন্মলগ্ন থেকে তিনি রাজ্য সভাপতি, তিনি বলছেন নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন নিশ্চিতভাবে লড়াই। আমি আবারও বলছি, তোমার 2.5 মিনিট পরেও আমি ব্যাখ্যা পাই। আমি আবারও বলছি, সুব্রত বক্সী আমাদের জন্মলগ্ন থেকে রাজ্য সভাপতি, আজও রাজ্য সভাপতি, আগামী দিনেও রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কিন্তু তারপরে দাঁড়িয়েও যখন কেন্দ্রের নাম ডায়মন্ড হারবার আর নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কোনো যদি কিন্তু প্রশ্ন আসছে বলে অন্তত আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার মনে হয় না। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি দেখছিলাম যে ওইখানে অধীরবাবুর একটা ডায়লগ দেখাচ্ছিলেন, কি পচা সয়াবিন বলছেন। অধীরবাবু নিজের লেগাসিটাই ভুলে যাচ্ছেন। একটা সময় স্বয়ং গান্ধীজির নেতৃত্ব চ্যালেঞ্জ হয়েছিল সুভাষবাবুর, সেই কংগ্রেসের নির্বাচন পট্টরামাইয়া ভার্সেস সুভাষ বোস, সেই ইতিহাসকে পরবর্তীকালে G23, তাহলে কংগ্রেসটা কি পচা সয়াবিন নাকি? আর দ্বিতীয় কথা, একদম আমি ত্রিপুরী কংগ্রেসের প্রসঙ্গে আসতে পারি, কিন্তু তার আগে আমার অরূপের কাছে প্রশ্ন ছিল তৃণমূল নিয়ে, এবং সেই তৃণমূলের সেই উত্তরটা একেবারে স্পষ্ট করে উত্তর পরিষ্কার, নেত্রী মমতা ব্যানার্জি, তারপরে অভিষেক ব্যানার্জি। এটার মধ্যে যদি কারোর কোনো সংশয় থাকে, কোনো সংশয় নেই, কিন্তু সংশয় হচ্ছে তাকে ছাড়া যুদ্ধ জয়ের প্রসঙ্গ আসছে কোথা থেকে, সেই ব্যাখ্যা তারা দিতে পারবেন। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, সেটা তো ভাই সেটা 2 মিনিট আগে বললে আমার 2 মিনিটটা বেঁচে যেত। আমাদের কাছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ,
এবং তারপরে যদি কারুর নেতৃত্ব সামনে রেখে তৃণমূল কংগ্রেস চলে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন অন্তত আমাদের সাধারণ তৃণমূল কংগ্রেস স্তরের খুব ইন্টারেস্টিং। কিন্তু অরূপ দেখুন, রেফারেন্সে ত্রিপুরী কংগ্রেসের কথা বললো, যে অধিবেশনের পর নেতাজি মানে সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল। এটা অরূপ ভেবেচিন্তে বললো না কাকতালীয়ভাবে বললো, হঠাৎ বলে ফেললো, আমি জানি না, তার ব্যাখ্যা হবে। কিন্তু তার আগে যেহেতু আমি বলছি উইথ আ ভেরি সিরিয়াস নোট, হ্যাঁ, যুব নেতারা, দলের মুখপাত্ররা, রিজুরা প্রত্যেকে এটা সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব লিখছে। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, সুব্রত বক্সী যিনি ঠিক কী বলেছেন, তার পাল্টা দলের রাজ্য সম্পাদক, সভাপতির পাল্টা রাজ্য সম্পাদক কি বলেছেন, একেবারে পাশাপাশি আপনাদের দেখাবো পরের প্রতিবেদন। আমি তৃণমূলের নবীন প্রবীণ কোনো দলেই থাকতে চাই না। আমি একজন তৃণমূলের সৈনিক, তৃণমূলের সাংসদ, মমতা ব্যানার্জির অনুসারী, আমি সেইটাই থাকতে চাই। সালটা 1971। সে বছর মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ছদ্মবেশীতে মান্নাদের গাওয়া একটি গান তোলপাড় ফেলে দিয়েছিল। সেই গানের কয়েকটি লাইন ছিল, সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি, বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই। আর এখন তৃণমূল বনাম প্রবীণের লড়াইয়ের চোরাগলিতে অনেকেই বিপদের আশঙ্কায় ঢুকতে চাইছেন না। এই যেমন সৌগত রায় থেকে ব্রাত্য বসু, ধরি মাছ নাচুই পানি। আমি আমার ক্ষেত্রে তো বলবো যে আমি মানে ঘরেও নেই, পারেও নেই, আমি নবীনও নই, প্রবীণও নই, আমি হচ্ছে যে জন আছে মাঝখানে। কিন্তু কুণাল ঘোষ আবার কোনো মাঝামাঝি জায়গায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মুখ থেকে একটা কথা বেরোনো মাত্রই ঝাঁপিয়ে পড়েছেন তিনি। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পেছিয়ে যাবেন না। অভিষেক পেছাবে কেন? কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে। সম্প্রতি ব্যারাকপুরের অর্জুন সিং এর সঙ্গেও জগদ্দলে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সংঘাত মেটাতে দুই নেতাকে নিয়ে নৈহাটিতে বৈঠক করতে গিয়েছিলেন সুব্রত বক্সী। কিন্তু সেখানে অর্জুন সিং উপস্থিত হলেও আসেননি সোমনাথ শ্যাম। ফলে বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি। আর এ নিয়েও সুব্রত বক্সীকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন, অথচ মিটিংটাই হলো না। উনি পার্টির প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন। আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি, এটাই তো স্বাভাবিক। দলের সভাপতি কি করবে? কাজ করবে না? তো এই কাজটাই তো তার, যে সবাইকে ডেকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা, একসাথে রাখা, সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই। সুব্রত বক্সী বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত, আস্থাভাজন ও ঘনিষ্ঠ সঙ্গী। প্রতিটি সভা থেকেই তার স্পষ্ট প্রমাণ মেলে। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়, বক্সীকে বলবো নন্দীগ্রামে আমার নামটা যেন থাকে। আমি বক্সীদাকে বলবো যেটা প্রত্যেকটা ব্লকে ব্লকে ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে ডিটেলসটা এটা প্রত্যেকটা ব্লকে ব্লকে পাঠাতে। আমি বলবো বক্সীদাকে যে যে জায়গায় পার্টিকুলার মত বড় বিরোধ হয়েছে সেই জায়গাটা আপনারা আমাকে দিন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের এ হেন আস্থাভাজন সুব্রত বক্সী দলের মধ্যেই এখন আক্রমণের মুখে। বিশেষ কোনো ইঙ্গিত? যতদিন দিদি আছে আমি ততদিন, আপনি কেন নামছেন না, মানুষ ভাবছে আপনি বাদ চলে যাচ্ছেন, এই কথাগুলো, এই কমপ্লেক্স, এই মানসিক জটিলতা যাদের মধ্যে তৈরি হচ্ছে, তারা এই পরিস্থিতিগুলোর তৈরি করছে। বাংলা মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও কোথাও যেন মমতাদি হারিয়ে যাচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবেই আপনি আবার চলতে আরম্ভ করলে নিশ্চিতভাবে আমরা যে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে সামনের দিনে এগোতে পারবো। এই যে বিসর্জনের বাজনা বেজেছে টিএমসিতে, না সব ঠাকুরের বিসর্জন হবে, মামাটি মানুষের পুজো শেষ, বিসর্জনের বাজনা বাজছে, বিসর্জন বেশিরভাগ হয়ে যাবে। অনেকেই বলেন সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামতের বিরুদ্ধে গিয়ে একটিও কথা কখনো বলেন না। সেই সুব্রত বক্সী কেন এখন আক্রমণের মুখে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বিতর্ক, আর সেই বিতর্কের মাঝে কাহানি মে টুইস্ট। কিরকম টুইস্ট? বিরোধীরা অনেকে বলছেন যে এই বিতর্ক আসলে নাটক, সম্পূর্ণটা গটা। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী সেইখানে থামেননি। অধীর চৌধুরী আরেক ধাপ এগিয়ে বলেছেন এই নাটকের স্ক্রিপ্টটা নাকি বিজেপি করে দিয়েছে। প্রমাণ হিসেবে কি বলছেন অধীর চৌধুরী? অধীর চৌধুরী আজকে বলছেন যে ইডি দফতর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়েছিলেন 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর, তারপর তিনি ঘুরে গেছেন, এমনকি
এখানেও থামেননি অধীর চৌধুরী, আর এক ধাপ এগিয়ে বলেছেন যে বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টার প্রস্তাবিত মুখ্যমন্ত্রীর মুখ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় তাতেও নাকি তিনি অবাক হবেন না। ঠিক কি বলেছেন অধীর চৌধুরী, দেখাও। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকা বাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপর দিন থেকে পাল্টি খেয়েছে খোকা বাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকা বাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখবেন। তাই ইডি সিবিআই খোকা বাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। আমি রাজস্বী লাহিড়ীর কাছে আসবো। রাজস্বী, এক হচ্ছে বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টার মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে প্রায় শিন্ডে মডেলটা শব্দটা বলেননি কিন্তু মিন করছেন, বলছেন এই জন্যেই ইডি এবং সিবিআই চুপ, অর্থাৎ পুরোটা কলকাঠি তোমরা নেড়েছো এবং পুরোটা তোমরা করাচ্ছ। এক নম্বর কথা হচ্ছে, খুব রিসেন্টলি বহরমপুরে 9টি শিশুর মৃত্যু হয়েছিল। বহরমপুরের সাংসদ, আমি যদি খুব ভুল না করি, অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুর স্টেশন থেকে নেমে একটুখানি হাঁটবে সুমনদা, বহরমপুর মেডিকেল কলেজটা পড়বে, একটা আইটিসি রয়্যাল বেঙ্গলের মতন বিশাল বড় বাড়ি, অধিকাংশ সময় অন্ধকার, কোনো চিকিৎসা হয় না। আজ অব্দি অধীর রঞ্জন চৌধুরী একটা শব্দ প্রয়োগ করেছে? উনি এবং ডালুবাবু গিয়ে সেটিংটি করে এসেছেন, 2টি সিট পাওয়া হয়ে গেছে, মমতা দিয়ে দেখেছে, ডালুবাবু বলে দিয়েছে। অধীরবাবু রোজ বলছেন কোনো জোট হবে না, জোট বলছেন মনে হবে না, আর ওখানে গিয়ে যা যা করার করানো হয়ে গেছে ওখানে দাঁড়িয়ে। এখন অব্দি কেন্দ্রীয় নেতৃত্ব বলেনি যে মমতার সঙ্গে আমরা পশ্চিমবঙ্গে কোনো জোট করছি না, একবারও বলেনি। যাই হোক, তো হচ্ছে না, তার মানে জোট কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়ে যাবে। এবার রইল কথা নবীন প্রবীণের নাটকের কথা। দেখো, সুভাষ বোসকে দিয়ে শুরু হলো, আমি একটা লাইন শুধু বলে দিই যে সুভাষ বোস কিন্তু সর্বভারতীয় কংগ্রেস হয়েছিলেন বাংলার ভোটে নয়, বাঙালি কিন্তু ভোট দেয়নি। যে কয়েকটি রাজ্য দেয়নি তার মধ্যে বঙ্গ, অবিভাজিত প্রদেশ বঙ্গ ছিল তার মধ্যে একটি রাজ্য। 1 জানুয়ারি তাকে স্বামী বিবেকানন্দ বলা হয়েছে ভাইপোকে, আরেকজনকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলা হয়েছে। যাই হোক, এবার আমি সেটা বলবো না যে ঠাকুর স্বামীজিকে পাঠিয়েছিলেন কালীঘরে যখন স্বামীজির অবস্থা খুব খারাপ, আর্থিক অবস্থা, যে মার কাছে যা চাইবি চেয়ে নে, অর্থ যশ চাকরি, ঠাকুর স্বামীজি চাইতে পারেননি, ভক্তি দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও, এই চেয়েছিলেন। তো এখানেও চাওয়া আছে, কয়লা দাও, বালি দাও, গরু দাও, চাকরি দাও, ভোট চুরি করতে দাও, এই দাও দাও আছে। কিন্তু এই নবীন প্রবীণের, আমি বাড়তি সময় দেবো রাজস্বী, আমি বলছি এটা তো তোমাদের খুব চেনা লড়াই। কেশুভাই প্যাটেলের সঙ্গে নরেন্দ্র মোদীর আগাগোড়া লড়াইটাই তাই, নবীন না প্রবীণ, এবং 2014 সাল অব্দি এই লড়াই চলেছে একটানা। পশ্চিমবঙ্গের কোনো আউট অফ সিলেবাস কিছু নয়, নিজের দলটা দেখো, তারপরে আমার কথা বলবে। যেটা ইতিহাস হয়ে গেছে সেটা নিয়ে কোথায় ভাবনি, ভবিষ্যৎ দেখো। এটা হচ্ছে পুরোটাই একটা স্ক্রিপ্টেড নাটক, এর বাইরে আর কিছু। তোমরাও বলছো স্ক্রিপ্টেড, একদম স্ক্রিপ্টেড, কিন্তু স্ক্রিপ্টটা তোমাদের করা নয়। না না, আমাদের করা নয়। আমাদের করা কেন হবে? গোটা দেশ রাম মন্দিরে যেখানে ভেসে যাচ্ছে, সমস্ত চ্যানেলে রাম মন্দির, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে খবরটা তো ঘোরাতে হবে। খবরটা আপনার মনে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজে দাঁড়িয়ে বলছেন কোনো বরদাস্ত করব না, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশকে অগ্রাহ্য করছে সুব্রত বক্সী, কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং কারুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কারুর বিরুদ্ধে কোনো কথা দিনের মধ্যে হচ্ছে। তো এই যে সেনাপতি চাই সেনাপতি চাই বলে যাচ্ছে, এবার সেনাপতির গড়েই তো লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি রেড হয়ে 8টা সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে, তো প্রয়োগ করছে তো ইডি এই লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি। এগুলো হচ্ছে নাটক, মানুষকে ভুলিয়ে রাখার, কারণ গোটা দেশ এখন রাম মন্দিরে লাভ হবে না করে মাথা জেলে যাবে। এরা এত রাম মন্দির করছে, মহাভারতের যুদ্ধটাই ভুলে গিয়েছে। দেখুন, মহাভারতের যুদ্ধে যদি ভগবান শ্রীকৃষ্ণ যদি মাথার উপর না থাকতেন পাণ্ডব পক্ষের জয় হতো না, তেমনি এখানে মমতাদি মাথার উপর থাকবেন, কিন্তু লড়াইটা লড়বে অর্জুন, লড়াইটা লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। মহাভারতে আবার শেষের দিকে মুসল পর্ব আছে, সেটা তো সর্বক্ষেত্রেই প্রযোজ্য। আজকে সিপিএম এর মুসল পর্ব আমরা দেখেছি 34 বছর, কিন্তু সেই প্রশ্ন তো এখনকার নয়। আজকের প্রশ্ন হচ্ছে ন্যায়ের পক্ষে লড়াই মহাভারতে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এত বড় কথা মনে পড়ছে। আমি শুধু বিজেপির ক্ষেত্রে বলছি, আমি কদিন আগে নেটফ্লিক্স একটা দারুণ সিরিজ এসছে, জানো তো সিরিজটা? আমি জানি না সবাই দেখেছে হয়তো, কালাপানি বলে একটা সিরিজ। তো কালাপানি বলা হতো, বিজেপি তো তার প্রবীণ নেতাদের কালাপানি পার করে দিয়েছে, মার্গদর্শক মন্ডলী তৈরি করে দিয়েছে LK আদবানির জন্য, মুরলী মনোহর যোশীর জন্য। তারা এসে এখানে বড় বড় জ্ঞানের বাণী দেবে এবং তারা হাসি মুখে মেনেও নেয়নি। আমি সেদিনই দেখাচ্ছিলাম, নবীন হচ্ছে কচি কুন্তল আর শান্তনু, আর প্রবীণ হচ্ছে কে? পার্থ জ্যোতিপ্রিয় মল্লিক। তো
তো নতুন চোর পুরনো চোর, নবীন প্রবীণ মানে হচ্ছে নতুন চোর পুরনো চোর। ভাগবটোয়ারার লড়াই করে নিয়ে যদি আইওয়াশ করতে চায় করতেই পারে, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এটা দেখে নিয়েছে। এবং এই যে কথাগুলো অরূপদা বলছে, এটা উনি কোন দিকে আছেন সেটা আমি জানি না, তবে একজন কিন্তু এখন সিং ভেঙে বাছুরের দলে ঢুকেছে, তিনি হচ্ছেন তাপস রায়, তিনি এখন নবীন সাজছেন, প্রবীণে কোনো জায়গা নেই। এখানেই ওদের সমস্যাটা কোথায় হয়, এই ওরা তো বিজেপির সমস্যাটা হচ্ছে, বিজেপি যখন আদবানিজি 2014 সালে যখন আমরা দেখেছিলাম সেই ভিডিও ভাইরাল হয়েছিল, মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর শপথ নিতে আদবানিজি হাত জোর করে দাঁড়িয়ে আছেন, নরেন্দ্র মোদী তার দিকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলেন। এই দৃশ্য সারা ভারতবর্ষ দেখেছে, কিন্তু আমাদের এখানে আমরা যারা তৃণমূল করি, আমরা প্রথম দিন থেকে তৃণমূল করি, আমরা আজও মনে করি, আমরা আজও মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক, আজকে 2011 নির্বাচন আমাদের সবচেয়ে কঠিন নির্বাচনগুলোর মধ্যে অন্যতম ছিল, কারণ 2011 নির্বাচনেও কিন্তু আমরা একটা অ্যাডভান্টেজ পেয়েছিলাম, 34 বছরের অ্যান্টি ইনকামবেন্সি আমাদের পক্ষে গিয়েছিল, প্লাস সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন। তার থেকেও সম্ভবত কঠিন নির্বাচন আমরা 2021-এ লড়েছি কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। সেই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগলবন্দি কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছিল। আজকে যদি কেউ সেটা ভুলে যেতে চান সেটা তাদের বিষয়। না না, কেউ বলেননি, কিন্তু দুটো শিবির হয়ে গেছে এবং আজকে তাহলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কেন বলতে হচ্ছে যে আমি প্রবীণেও নেই নবীনেও নেই? ইনফ্যাক্ট চমৎকার পোর্টেবল কোর্ট বলেছেন যে জন আছে মাঝখানে, এবং সৌগত রায়ও প্রায় সেই রকমই বলছেন। কিন্তু আমি সৌম্যর কাছে যাব। সৌম্য, এক হচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী লোকসভার বিরোধী দলনেতা, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি বলছেন বিজেপির তৈরি করার চিত্রনাট্য এখানে থামছেন না, বলছেন প্রজেক্টেড চিফ মিনিস্টার ফেস অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে। আমি 30 সেকেন্ডের জন্য ধরে নিলাম যে তিনি ঠিক কথা বলছেন। আমার প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যার দলের চক্রান্ত নাকি বিজেপি করে দেন বলে অধীরবাবু বলছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী ঠিক পাশের চেয়ারটাতে বসিয়ে ইন্ডিয়া জোটের মিটিংটা করেন, এখনো পর্যন্ত একবারের জন্য এর কোনো ব্যতিক্রম হয়নি। আমি বলছি সেই ইন্ডিয়া জোটকে মানুষ বিশ্বাস করবে না? প্রথমে বলি যে বিজেপির চিত্রনাট্য কেন বলেছে সুমলদা, আমরাও কিছু কিছু খবরাখবর রাখি, আপনারাও তো অনেক পুরনো সাংবাদিক, অনেক খবরাখবর রাখেন, আপনারা বলেন না, আমরা বলি আমরা অনেক খবর। আচ্ছা সুমনদা, আপনি বলুন তো, কিছুদিন আগে মুম্বাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেবেন্দ্র ফডনবিসের মিটিং, তারপরে কেন হঠাৎ করে সিবিআইডি চুপ করে যাওয়া? আমি বলছি তারপরে নরেন্দ্র মোদী তাহলে কি শরণাপন্ন হয়ে শুধুমাত্র স্পেস আউট করা? তাহলে কি আমরা কি এই খবরটা, আপনারা তো সাংবাদিক, আপনারা নিন না খবরটা, নিন না। তাহলে ভাইপো যে খবরটা নিয়ে দেখিয়েছিলাম ওই ভোরবেলা 6:30টার সময় রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং, বলে দেবো আপনাকে, আমি বারবার বলেছি যে তাহলে খবর নিন না, শরণাপন্ন হচ্ছে, আমরাও তো কিছু কিছু খবর পাচ্ছি। শর্ত কি শুধু উইক ক্যান্ডিডেট দিতে হবে? 25টা-26টা সিট চাই দিল্লিতে, এখানে সিবিআইডি শুধু ঘুরবে আর বিটিং অ্যারাউন্ড দ্য বুশ হবে, প্যাচ কাটা নাটের মতো। আমি আবারও বলছি আপনাকে, এ তো ময়ূর সিংহাসনের লড়াই দাদা। কত তাড়াতাড়ি শাহজাহান, এখন ঔরঙ্গজেব আর শাহজাহান, বৃদ্ধ শাহজাহানকে এখন সরাতে হবে, তুমি যাও আমি আসি, মধ্যিখানে এখন দুটো লড়াই। আমরা তো চাই, উনি তো চাইছেন, অরূপ টরূপরা তো রাগ করছে কেন? অরূপ, রিজু, দেবাংশুরা সাংসদ হবে, উনি চাইছেন তো তারা সাংসদ হোক, আরেকটা দল চলে যাক। তো এই লড়াইয়ের মধ্যে কেন দয়া করে আমাদের টানছেন? এ তো ময়ূর সিংহাসনের লড়াইয়ে নিজেদের মধ্যে লড়াইটা হোক না, এই লড়াই বাংলার মানুষ দেখবে। পশ্চিমবাংলায় এই যে সুদীপবাবু, সৌগতবাবু আর কল্যাণবাবুদের এখন বলছেন কি, ভাই তোমরা এবার এসো, আমরা এবার যাই, আমরা এবার বসি, এই তো লড়াই। তার মধ্যে শুধু শুধু মিছে মিছে এই লড়াই। কিন্তু সৌম্য, আমি বলছি যে যিনি দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে তোমার কথা অনুযায়ী গিয়ে মিটিং করে সেটিং করেন, তার জন্য বেণুগোপাল অফিসিয়ালি বিবৃতি জারি করেন। বেণুগোপালের আগে তো বেণুগোপাল এটার সঙ্গে যুক্ত নাকি? এখানে তো কানুগোপাল অন্য কথা লিখছে। কানুগোপাল কি লিখছে সেটা একটু দেখুন। এই যে 25শে সেপ্টেম্বর লিখছেন যে মানে স্বস্তিকা পত্রিকা 7ই আশ্বিন 1430, দেখুন না কি লিখছে। কংগ্রেস তো খুব খারাপ, এটা কাদের পত্রিকা? স্বস্তিকা লিখছে যে খাতায় কলমে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিছু অসংলগ্ন উল্লেখ ছাড়া, আর ঠিক এই কারণে ইডি আদালতে জানিয়েছে তার গ্রেপ্তারের বিষয়টি অবান্তর। সবই তো আর তবে আমার মনে হয় আটক বা গ্রেপ্তারের উপর বেশি গুরুত্ব না দেওয়াটি রাজনৈতিকভাবে অনেক সমীচীন, কংগ্রেসের ইশতেহারে নয়। আরে 2 নম্বর আমি জাস্ট ক্লোজ করি না, গুজকে অন্য বলেছিলাম, এটা লেটেস্ট, মানে সব থেকে বড় কথা ওটা লেটেস্ট, শুনুন না, তারপরে লেটেস্টটা হ্যাঁ তারপরে এবার শুনুন। বলছে কি
এখন বিপদের সময় গা গরম করলে বেসুরো গান গাইতে হয়, এখন অনেক কথাই বলবে। আচ্ছা আপনি একটা কথা বলুন তো, এই যে লিপস অ্যান্ড বাউন্সের 8টা সম্পত্তি বাজেয়াপ্ত করলো, ধরছে না কেন? কোথায় বাধা? আটকাচ্ছে কোথায়? বিজেপির কার্যকারী সভাতে বিজেপির আইটি সেলের লোকেরা প্রশ্ন করছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী একটা উত্তর দিতে পারছেন না। এটা তো বাস্তব। আর ইন্ডিয়া জোটফোট ছেড়ে দিন, পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপি নতুন একনাথ ব্যানার্জি না কি হবে আমি জানি না, ভাইপো মানেই বিপদ। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূল জোড়া। আমি এদিকে যাবো, কিন্তু আমি বলছি তোমার প্রদেশ সভাপতি স্ক্রিপ্ট লেখার কথা বলেছেন যে বিজেপির সেলিম জাভেদটা কে? তাহলে দেখুন সবকা লড়াই, सबका लड़ाई एक है, सबका मालिक एक है, लड़ाई झगड़ा फेक है। আমি सबका मालिक एक है দিয়ে আমি জানতে চাইছি তাহলে ওনাদের মালিক কারা ছিলেন যারা G23 একটা চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধীকে, তারপর কপিল সিব্বালের বাড়িতে ঢিল পড়েছিল, ওটা কি ময়ূর সিংহাসনের জন্য না কাকের সিংহাসনের জন্য? কার সিংহাসনের জন্য আমি জানি না, নাকি ময়ূর পুচ্ছধারী কাকেদের জন্য একটা চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধীকে যে আমরা মিটিংয়ে বসছি। কারা লিখছেন? गुलाम नबी आजाद, कपिल सिब्बल, शशि थारूर, कांग्रेसের এক সে বারকার এক নেতা, তারা চিঠি লিখেছেন আমরা একটা আলোচনা করতে চাই। আমি আলোচনা করতে গেলে রাহুল গান্ধী তার পাপি বাড়ির পোষা কুকুরকে সময় দেন, আমার সাথে দেখা করেন না, দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। ময়ূর সিংহাসন না কাকের সিংহাসন? এবার এটার উত্তর কার সিংহাসন? আমি বলছি এত তারা এই লেগাসি নিয়ে অন্যকে সমালোচনা করছে। অরূপ উত্তরটা দিতে দাও। এত বড় একটা দলের মধ্যে এরা তো মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী বড় নেত্রী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এতগুলো লোক আছে কেন? গোলাম নবী আজাদের চুপ করে আছেন কেন? গোলাম নবী আজাদের কি হলো? এটা কি অস্ত্রির চিহ্ন? কেন গোলাম নবী আজাদ মাথা বুঝে বসে থাকো? কেন জ্যোতিরাদিত্য বেরিয়ে যায়? আমি দ্রুত এখানে এই যে স্ক্রিপ্ট, এই যে নাটকের তত্ত্ব এবং পাশাপাশি সেই স্ক্রিপ্ট বিজেপির করার অভিযোগ, একেবারে পাশাপাশি নাটক কিন্তু বামেরাও বলছেন। ঠিক কি বলছে বাম এবং কংগ্রেস দেখাবো। ক্লাউনদের রাজত্ব চলছে, জোকাররা মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য নানাবিধ অঙ্গভঙ্গি করছেন, কারুকার্য করছেন। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। একদিকে সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে কুণাল ঘোষ, তাপস রায় থেকে নারায়ণ গোস্বামী। প্রকট বিভাজন। বছরের শুরুতেই তৃণমূলের তোলপাড়। আর এই পরিস্থিতিতে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী দাবি করলেন গোটাটাই নজর ঘোরানোর চেষ্টা। সার্কাস পার্টিতে দেখবেন দু একজন জিমনাস্টিক যা করলো, লোকের অ্যাট্রাকশন হচ্ছে ক্লাউনদের দিকে। জোকার নাচছে, লাফাচ্ছে, ঘুরছে, পড়ে যাচ্ছে, দৌড়চ্ছে, নিজে হাততালি দিচ্ছে। তৃণমূল একটা সার্কাস পার্টি, ক্লাউনদের রাজত্ব চলছে, জোকাররা মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য নানাবিধ অঙ্গভঙ্গি করছেন, কারুকার্য করছেন। অবান্তর কথাবার্তা বলছেন। সুজনদাকে অনুরোধ করব, আমি জানি আপনি অত্যন্ত দুঃখে আছেন, তাকে কোণঠাসা করে রেখে যেভাবে মোহাম্মদ সেলিম পদ দখল করেছেন এবং সেলিমপন্থীরা আলিমুদ্দিন দখল করেছেন, এটা সহ্য করতে পারছে না সুজন চক্রবর্তী। সেই ফ্রাস্ট্রেশনটা অন্যদিকে বেরিয়ে যাচ্ছে। বিস্ফোরক অভিযোগ করলেন অধীর চৌধুরীও। তিনি আবার বলছেন তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের স্ক্রিপ্ট লেখা হচ্ছে বিজেপির দপ্তর থেকে। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকা বাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপর দিন থেকে পাল্টি খেয়েছে খোকা বাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখবেন। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ মানে চুপ। অধীর চৌধুরী নিজে বিজেপির লোক, বিজেপির দালালি করেন, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে অ্যান্টি বিজেপি ভোট ডিভাইড করে বিজেপিকে সুবিধা করে দিয়ে গেছিলেন, চেষ্টা করেছিলেন, শূন্য পেয়েছেন। রাজনৈতিক মহলের একাংশ বলছেন ইঙ্গিতপূর্ণ বিষয় হলো অতীতে যারা ভাইপো কিংবা ভাতিজা ছাড়া কোনো আক্রমণ শানাতেন না, সম্প্রতিকালে সেই অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারী সবার নিশানাতেই মূলত মমতা বন্দ্যোপাধ্যায়। बंगाल को पूरे भारत के अंदर भ्रष्टाचार के कारण बदनाम करने का काम ममता बनर्जी की सरकार ने किया।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, মহারাষ্ট্রে পাওয়ার পরিবারে ভাঙন ধরানো স্ক্রিপ্ট লেখা হয়েছিল দিল্লিতে গেরুয়া শিবিরের সদর দপ্তর থেকে। বাংলা নিয়েও কি কোনো মেঘনাথ মেঘের আড়াল থেকে কোনো স্ক্রিপ্ট লিখছেন, নাকি লড়াই যত না আসল তার চেয়ে অনেক বেশি নকল যুদ্ধ? জ্বলন্ত ইস্যু থেকে কি নজর ঘোরানোর চেষ্টা? আশাবুল হোসেন, আশিস বাগচি ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পার্থদার কাছে যাব। পার্থদা, একটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি বামেরা যা বলছে নাটক, সাদা চোখে দেখলে যে কোনো নাটকের একটা মোটিভ থাকবে। শাসক দলের মধ্যে যা চলছে তাতে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যে লোকসভা ভোটের আগে একটা বিভ্রান্তি যে কোনো রাজনৈতিক দলের পক্ষে ক্ষতিকর। এই নাটক যদি হয় তার মোটিভটা কি? কেন তৃণমূল এই নাটক করে, অর্থাৎ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবে? সুমন, একটা কথা ঠিকই যে আমি খুব রেয়ারলি অরূপের সাথে একমত হতে পারি। আজকের এটুকু বলতে পারি যে সত্যি কোনো দ্বন্দ্ব নেই, এবং এই কারণের জন্য এটা ঠিক যে শীতের সার্কাস বলতে যা বোঝায় বাঙালি সেটাও দেখছে গত কয়েকদিন ধরে। এই কারণের জন্য যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তিনি জেলে গেছেন, এটা ঠিক কথাই পার্থবাবু, কিন্তু এটা সত্ত্বেও কেউ শৃঙ্খলা ভাঙেনি। এই যে গত কয়েকদিন ধরে যা চলছে, অর্থাৎ প্রত্যেকে যা বলছে সবগুলোই ঠিক কোনো না কোনোভাবে। ইনফ্যাক্ট আমার খুব ভুল না হলে এখন শৃঙ্খলা রক্ষা কমিটির শীর্ষে আছেন সুব্রত বক্সী। হ্যাঁ, তাহলে যদি শৃঙ্খলা প্রত্যেকে না ভেঙে থাকেন এবং প্রত্যেকটা কথা যদি ঠিক হয়ে থাকে গত 48 ঘন্টায়, তাহলে কি দাঁড়ায় আপনি দেখুন। তাহলে দাঁড়ায় এটাই যে নবীন প্রবীণ দ্বন্দ্ব বলে আসলে কিছু নেই। কারণ এ রাজ্যে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে দুর্নীতির ইস্যু। আপনি যদি দেখেন জেলে আছেন কে? পার্থ চট্টোপাধ্যায়, প্রবীণ মানুষ, শিক্ষা নিয়োগ দুর্নীতিতে। তাহলে সেই নিয়োগ দুর্নীতিতে আপনি মনিটর করেছিলেন কারা? যুব নেতা দুজন, একজন হচ্ছে যে শান্তনু ব্যানার্জি আর একজন হচ্ছে যে কুন্তল ঘোষ। আপনি এরপরে চলে আসুন, কেন আপনার নেম সেক আপনি এতবার পার্থ বললেন, পার্থ ভৌমিক তো বলেই দিয়েছেন যে এই সমস্ত দুর্নীতির অভিযোগ হচ্ছে 2000 মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসার আগের, তারপরের 2021-এর সরকার হওয়ার পরে কোনো দুর্নীতির অভিযোগ না। আমি বললাম যে কে নেই? জ্যোতিপ্রিয় মল্লিক, আপনি যদি প্রবীণ মন্ত্রী জেলে আছেন, আপনি তার সাথে বাকিবুর রহমান যিনি আর্কিটেক্ট, তিনি হচ্ছেন অত্যন্ত নবীন। আপনি প্রবীণ নেতা অনুব্রত মণ্ডল তিহার জেলে আছেন, অত্যন্ত নবীন হচ্ছে বিনয় মিশ্র, যুব কংগ্রেসের নেতা, যুব তৃণমূলের নেতা ছিলেন। আপনি সাইগাল হোসেন ঘুরতেন, একেবারে নবীন। ফলে আপনি একদম নবীন প্রবীণ যা ছিল একসাথে আছে পুরোটা, কোথাও কোনো কিছু নেই। এবং দুর্নীতি বলতে যা বোঝায় সেটা হচ্ছে দুর্নীতির পরাকাষ্ঠা সেই জায়গায় পৌঁছেছে। এবং আমি আপনাকে বলছি যে তৃণমূলে ছিলেন, তৃণমূলে নেই এরকম লোকেরাও যদি দেখেন যে হাতে টাকা নিয়ে যাদের দেখা গেছে শুভেন্দু অধিকারী নবীন বয়সে, হাতে টাকা নিতে দেখা গেছে সৌগত রায় বয়সে প্রবীণ, আপনি কোথাও তফাৎ খুঁজে পাবেন না। ফলে আমি এই জায়গাটাই বলছি যে প্রত্যেকে আসলে তার মনের কথাটা বলেছে। কুণালবাবু এটা বলেছেন যে ওই যে নিয়োগ দুর্নীতিতে দায় ছিল তো এন্টায়ার মন্ত্রিসভার, তাহলে আজকের সেই মন্ত্রিসভার সদস্য হিসেবে ফিরহাদ হাকিম বলছেন এই পাপ যারা করে থাকে তারা মায়ের মাংস কেটে খাক তাও ভালো, কেউ পাপের দায় নিচ্ছেন না, পাপের ভাগ নিচ্ছেন না, ওখানে ছেলে মেয়েগুলো রোজ বসে আছে। কুণালবাবু বলেছেন মনের কথা একটা জায়গায় যে আমি দেখলাম যে শুভেন্দু অধিকারীকে গাল দিচ্ছেন না কোনো সিনিয়র নেতারা। হ্যাঁ, তার কারণ এবার বিরোধীরা যে অভিযোগটা করতেন, তাহলে বিজেপির সাথে সেটিং এর লাইন খোলা রাখছেন কিনা এই প্রশ্ন অন্য কেউ না, তাদের সম্পাদক, তাদের মুখপাত্র। লড়াই নয়, লড়াই খেলা, হাতটা চলছে পুরোটা। সিপিএম এই যে মানে উপর থেকে হোলিয়ার দেন এই অ্যাটিটিউডটা সিপিএম খুব ভালো। সিপিএম এর নবীন প্রবীণে কোনো দ্বিমত ছিল না। সিপিএম এর নবীন নেতা সুশান্ত ঘোষ সেও মানুষ খুন করতো, প্রবীণ নেতা মনোরঞ্জন পাত্র মানুষ খুন। পার্থদা আমি আপনার বলার সময় ঢুকিনি, প্লিজ আমি সাপ্লিমেন্ট করতে হবে না, আমি এমনিই বলবো আপনাকে। আবার ধরুন এই প্রবীণতম নেতা তারা আবার এত শৃঙ্খলা মেনে চলতেন। ধরুন হরকিষাণ সিং সুরজিৎ সবচেয়ে প্রবীণ নেতা, জ্যোতিবাবু তারা বলেই ফেললেন হিস্টোরিক্যাল ব্লান্ডার আমাদের প্রধানমন্ত্রী হতে না দেওয়া, তখন তারা শৃঙ্খলা রক্ষা করেছিলেন তারা। আবার ধরুন নবীন নেতা যখন সৈফুদ্দিন চৌধুরীকে দল থেকে তাড়ানো হলো, তিনি বলেছিলেন কংগ্রেস এবং বিজেপি সমন্বয়ের লাইনটা ভুল, পরবর্তীকালে কংগ্রেসের সাথে জোট করলো কিন্তু সৈফুদ্দিন চৌধুরীকে তাড়িয়ে দিল। আমি যদি ফ্ল্যাশব্যাকে যাই অরূপ, এইটা কিরকম যে সিপিএম এর বিরুদ্ধে স্টুডিওয়ে বহুবার সমালোচনা হয়েছে যে বৃদ্ধতন্ত্র। আজকে এই রবিবারের যে ব্রিগেড তাতে সামনে রাখা হয়েছে, এমনকি মীনাক্ষীর কাটআউটে অবধি প্রচার হচ্ছে। তবে যখন ক্ষমতা থেকে চলে গেছে পার্টি মানুষের কাছে পরিত্যাজ্য হতে হতে শূন্য পৌঁছে গিয়েছে, তখন গিয়ে তারা এই মুখে সামনে এনেছে। কিন্তু পার্থদা এক্স্যাক্টলি যেখানে শেষ করছেন সেটা হচ্ছে কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলছেন যে বহু নেতা পদাধিকারী এমনকি মন্ত্রীরাও যতটা আগ্রাসী আক্রমণ করা উচিত তারা করছেন না, তারা গোল গোল বলছেন। মারাত্মক অভিযোগ। ঠিক কোন দিকে ইঙ্গিত কুণাল ঘোষের? দেখুন,
আজ 1 জানুয়ারি শপথ নিন যে শুধু বিভিন্ন দিকে ভালো সেজে না থেকে তৃণমূল মঞ্চে আছি ততক্ষণ শুভেন্দুকে চোখে চোখ রেখে চোর বলবো, নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ করব এবং অ্যাগ্রেসিভ ওয়েতে যাবে। শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণে না যাওয়া ও বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ তুলে দলেরই নেতা মন্ত্রী বিধায়কদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আর এ নিয়ে তৃণমূলের অন্দরে কার্যত ঝড় উঠেছে। প্রশ্ন হচ্ছে, কাদের উদ্দেশ্যে কথা বললেন কুণাল ঘোষ? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের নিশানায় দলের কোন কোন বিধায়ক নেতা মন্ত্রী? কয়েকজন সিনিয়র তাদের বক্তৃতায় শুভেন্দুকে চোর শোনা যায় না, বিজেপিকে খুলেআম আক্রমণ, অমিত শাহ নরেন্দ্র মোদীকে খুলেআম আক্রমণ তারা করেন না। শুভেন্দু চোর, শুভেন্দু জালিয়াত, শুভেন্দুকে অ্যারেস্ট করা উচিত। অমিত শাহর বিরুদ্ধে খুনের মামলা ছিল, নরেন্দ্র মোদী মিথ্যাচার করছেন এবং শুভেন্দু যে ভাষায় মমতা দি আর অভিষেককে অ্যাটাক করছে, কেন এইসব নেতাদের বক্তৃতায় সেগুলো শুনতে পাওয়া যায় না? আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা আগে শপথ নিন। এটা কুণালের উপলব্ধি, তবে এটা ঘটনা আমাদের দল, আমাদের সর্বোচ্চ নেত্রী, প্রাণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ আক্রমণ করে, আমাদের সমবেত কণ্ঠে তাকে বা তাদেরকে রাজনৈতিক শিষ্টাচার রেখে পলিটিক্যাল আক্রমণ করতেই হবে। ঠিক একই রকম ভাবে দেখবেন অভিষেক ব্যানার্জি নিয়ে আজকাল বিজেপির নেতারা কিছু বলছে না, কারণ অভিষেক ব্যানার্জির সঙ্গে দিল্লিতে অ্যারেঞ্জমেন্ট চলছে। যদি চলছেই যখন, তাহলে বিজেপির নেতারা অভিষেক নিয়ে বলতে চাইছেন না, আর তৃণমূলের নেতারা অনেকে ভয়ে ভয়ে অথবা চাপে চাপে শুভেন্দু নিয়ে কিছু বলছেন না। এটা পারস্পরিক বোঝাপড়ার খেলা। তৃণমূল কংগ্রেসের একাংশ আরেকাংশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এখন মানুষ অপেক্ষা করছে যে এটা কি ওই ডিএল রায়ের শাহজাহান নাটক হবে, নাকি আমরা অন্য কোনো জায়গায় আরেকটা নতুন দল ভাঙার প্রস্তুতি সংঘবদ্ধ হতে দেখব। 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রসঙ্গ সোমবার তোলেন কুণাল ঘোষ। দলেরই একাংশকে এক হাত নেন তিনি। মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে, মার্গো সাবান বিক্রি করতে গেছে। কারা ছিলেন দায়িত্বে? তাদের হাতে রাজ্যে দল নিরাপদ। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মতবিরোধ সামনে চলে আসছে? উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, মাঝে মাঝে মনে হচ্ছে এ রাজ্যে দুটো দল, একটা হচ্ছে সরকার চালাচ্ছে প্রবীণদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, আর বিরোধী আসনে বসে আছে নবীনদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। বাকিরা সব আমি বলবো যে পর্যবেক্ষক। হ্যাঁ, আমি বারবার বলি যে গণতান্ত্রিক দলে একটা আদর্শগত মতভেদ এবং প্রকাশ্য বিতর্ক অনেক সময় খুব স্বাস্থ্যকর, কিন্তু আজকে এই বিতর্ক যেখানে দাঁড়িয়ে আছে সেটাকে কি আর স্বাস্থ্যকর বলা যায়? কোথাও নিয়ন্ত্রণের মধ্যে কি রাখা যাচ্ছে এই বিতর্ককে? শুনুন, দেখুন, গত 1 বছর ধরে আমি পরিষ্কার বলছি যে এটা কিন্তু কোনো নাটক নয়, কিছু নয়, এটা পরিষ্কার ভাবনাগত পার্থক্য, নেতৃত্বের পার্থক্য এবং তৃণমূল কংগ্রেসের কার্যত গৃহদাহ। এটা গত 1 বছর ধরে আমি ধারাবাহিকভাবে বলছি। সরকার পরিচালনার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তফাৎ আছে, দল পরিচালনার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পার্থক্য আছে। এবং সঙ্গে আমি এটা যেটা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একের পর এক নেতাকে ছেড়েছে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষিক্ত করবেন জন্য, অর্থাৎ সিংহাসনে বসাবেন জন্য। শুভেন্দু থেকে শুরু করে, মুকুল রায় থেকে শুরু করে একের পর এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তুলির মতন সরিয়ে দিয়েছেন শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করবেন জন্য। যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, কেন আমি বলছি সরকার পরিচালনায় তফাৎটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটা ধূপগুড়িতে মহকুমা পরিষদ তৈরি করা থেকে শুরু করে সর্বত্র, কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে কিন্তু বহু আমলা গড়িমসি করছে। বহু ক্ষেত্রে কিন্তু আমলা অ্যাপয়েন্টমেন্ট ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। সরকার পরিচালনায় আমলাদের ভূমিকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, আমি মনে করি ওইটা অনেক বেশি প্রোগ্রেসিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, অনেক বেশি প্রোগ্রেসিভ। দ্বিতীয় যে বিষয়টা, দল পরিচালনার ক্ষেত্রে তিনি আরেক রকম ভাবে তিনি ভাবতেন যে নতুন দিকে কেন আমি সুযোগ দেব না। এবং আজকে যে দ্বন্দ্বগুলো উঠে আসছে, কেন নারায়ণ গোস্বামী এত কথা বলছে বলুন তো? কাকুলি ঘোষ দস্তিদারকে সরিয়ে দিয়ে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে ক্যান্ডিডেট করতে চাইছে।
একই রকমের মানে একই রকম ভাবে যদি বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত কথা উঠছে কেন, তাকে সরিয়ে দিয়ে মানে তাপস সাহেব অন্য কেউ কুণালরা প্রার্থী হতে চাইছে। মানে আমি বলছি যে এই দ্বন্দ্বটাই এই মুহূর্তে যে এতটা গভীরে ঢুকেছে সেটা হলো প্রার্থী পদ নিয়ে। 2024 মানে লোকসভায় 42টা আসনে কে টিকিট পাবে? 2024 লোকসভা নির্বাচনের আগে কতজন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামীরা প্রার্থী হবে, কতজন মমতা বন্দ্যোপাধ্যায় পুরনোপন্থীরা থাকবে, কতজনকে সরিয়ে নতুন আসবে, একটু একেবারে মানে ক্ষমতার লড়াই। এইবার যে প্রশ্নটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা হলো আপনি যদি লক্ষ্য করে দেখেন ল্যাঙ্গুয়েজের ইউজ, সেটা হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতাকে সামনে আনছে নারায়ণ গোস্বামী, আজকে দেহত্যাগের প্রশ্ন, পদত্যাগ ইত্যাদি শব্দগুলো আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অসুস্থতাকে তিনি নির্বাচনী রাজনীতিতে বারবার ব্যবহার করেছেন, চার্জ করেছেন ভোটারদের, এবং নিজের অসুস্থতা বা মার খাওয়ার ঘটনাকে প্রচার করে মনে করিয়ে দিয়ে তিনি ডিভিডেন্ড পেয়েছেন। আজকে ইতিহাসের অমুক মানে ইয়েতে শাস্তিতে সেই অসুস্থতা, সেই বিষয়গুলো তার কাছেই আবার ফিরে আসছে না, উল্টো দিকে তীরটা ফিরে আসছে আসলো না তো। এবং শেষে যেটা আমি বলতে চাইবো যে দেখুন, আমার কাছে মনে হয়েছে যে 1600 টাকার সারের দাম কালোবাজারিতে 2200 টাকা বিক্রি হচ্ছে, চাষিদের নাভিশ্বাস, মানে বেকারত্ব মতো ইম্পর্টেন্ট ইস্যু, একের পর এক ইস্যু, সেখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস সরে যেতে পারছে। আমি বলছি যে এই বিতর্কে কিন্তু সবচেয়ে লাভবান যদি কোনো একটা দলের হয়ে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস, কারণ তারা মূল ইস্যু থেকে মানুষের মূল ইস্যু, সেটা বেকারত্ব হতে পারে, দুর্নীতি হতে পারে, চাষিদের সমস্যা হতে পারে, তার থেকে সরিয়ে দিয়ে নির্বাচনটা যদি কয়েক মাসের মধ্যে চলে যেতে পারে। একদম বিশ্বনাথ চক্রবর্তী যেটা মারাত্মক কথা বললেন, এই গোটা বিতর্কটার যদি কোনো মূল শেকড় থাকে, সূত্র থাকে, সেটা হচ্ছে এই রাজ্যের 42টা আসনে কার অনুগামীরা প্রার্থী হিসেবে তারা টিকিট পাবেন, একদম সোজা কথা। কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দেব যে এই ধরনের আরেকটা বিতর্ক একেবারে প্রকাশ্যে কয়েক ঘন্টার ব্যবধানে চলে এসেছিল, কার্যত দুটো প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল। সালটা হচ্ছে 2022 সালের 5ই ফেব্রুয়ারি, আমার মনে আছে ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেল। তার কয়েক ঘন্টা পর শোনা গেল 7টার সময় পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন পার্টির মহাসচিব, এবং সুব্রত বক্সী একসঙ্গে প্রেস কনফারেন্স করবেন। তার শেষ পর্যন্ত প্রেস কনফারেন্স হয়নি। রাত 9:30টার সময়, এখনও সময়টা মনে আছে, তার কারণ আমরা বিরতি না নিয়ে সেখানে সরাসরি ঢুকেছিলাম। 9:34 রাত্রিবেলা আরেকটা প্রকাশিত হলো তালিকা, যেখানে সুব্রত বক্সীর স্বাক্ষর রইল। বলা হলো যে ওই যেটা ওয়েবসাইটে পাবলিশ হয়েছিল, যার পেছনে আইপ্যাক ছিল বলে প্রত্যেকে তখন সিনিয়র নেতারা, মানে আজকের পরিভাষায় প্রবীণরা ইঙ্গিত করেছিলেন, তখন কিন্তু বলা হলো যে ওই তালিকাটা একদম তাড়াহুড়ো করে হয়েছে, ওই তালিকাটা সঠিক নয়। এমনকি আরেক কদম এগিয়ে গেছিলেন ফিরহাদ হাকিম। কি বলেছিলেন ববি হাকিম আপনাদের দেখাবো, কিন্তু আবার বলছি, এই প্রার্থী তালিকা নিয়ে প্রবীণ নবীনের একটা দ্বন্দ্বের ইঙ্গিত কিন্তু সেই সময়, অর্থাৎ 2022 সালের 4 ফেব্রুয়ারি এবং 5ই ফেব্রুয়ারি পাওয়া গেছিল। মনে করিয়ে দেবো কি বলেছিলেন ববি হাকিম। যে লিস্টটার ওপরে সুব্রত বক্সীর সই আছে সেটাই হচ্ছে আমাদের দলের লিস্ট। তার আগে বিভ্রান্তি করার জন্য অনেকেই লিস্ট তৈরি করেছেন, কিন্তু সেটা পাবলিসিটি করে দেওয়াটা অন্যায়। পাসওয়ার্ড নাম্বার থাকলে সেটা আমি ভোট করে দিয়ে দিলাম, এটা অন্যায়। পাসওয়ার্ড নাম্বার কারো কাজে ওটা মিসইউজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমেই এই লিস্টটা সুব্রত বক্সী সই করেছেন। অর্থাৎ তালিকা নিয়ে টানা পড়েন, শিবরাম চক্রবর্তী থাকলে বোধহয় এইরকমই কোনো শিরোনাম দিতেন। তালিকা নিয়ে টানা পড়েন এইবার যে প্রথম হচ্ছে বা হতে পারে বা হওয়ার সম্ভাবনা এমন নয়, একেবারে বঙ্গ রাজনীতিতে শাসক দলের ঘরে এর আগেও হয়েছে। কিন্তু ঠিক এই আমি আমার পরের প্রতিবেদনটা রাখবো, যে বিষয়ে ইতিমধ্যেই নারায়ণ গোস্বামী, তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি বলছেন যে দলের অনেক বয়স্ক নেতার নাকি সফটওয়্যার আপডেট নেই। একেবারে পরিষ্কার ইঙ্গিত। তার পাল্টা অবশ্য এসেছে ববি হাকিমের কাছ থেকে, আবার বুঝিয়ে দিয়েছেন যে সম্পূর্ণ হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। প্রশাসনের হ্রাস তো বটেই, কিন্তু পার্টির হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে তুলে নিচ্ছেন। অনেকে বলছেন, যারা বলছেন তাদের যুক্তি কি আমি আলোচনায় আসবো, কিন্তু আরেকটা ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘর। তার মধ্যে ঘর কেন বলছি, যে প্রবীণদের মধ্যেও আরেকটা ভাগ দেখছেন কুণাল ঘোষ। বলছেন যে শুধু সুব্রত বক্সীরা নয়, নাম করে বলেননি, কিন্তু পরিষ্কার সঞ্জয় বক্সীর কথা একেবারে পরিষ্কার নাম করে উল্লেখ করেছেন যে তারাও তো প্রবীণ, তারা যথাযথ মর্যাদা পেয়েছেন কি। আমরা একেবারে সঞ্জয় বক্সীর সঙ্গে কথাও বলেছি, কি বলেছেন সঞ্জয় তাও দেখাবো পরের প্রতিবেদনে। বর্ষশেষের আঙ্গিকে সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, হেথা হতে যাও পুরাতন, হেথায় নূতন খেলা আরম্ভ হয়েছে। প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হলেও তৃণমূলের একাংশের গলায় কি সেই সুরই শোনা যাচ্ছে? কেউ মমতাপন্থী, কেউ আবার ব্যাটন তুলে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে।
অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। আইনস্টাইন বা হাইসেনবার্গ বা ডিরাক তারা তাদের অল্প বয়সে প্রথম তত্ত্ব বার করেছিলেন, কিন্তু তাই বলে কি আইনস্টাইনের যখন বয়স হয়ে গেল তাকে লোকে বলল শোনার দরকার নেই? তা নয়। সুতরাং এই প্রোডাক্টিভিটির এই আলোচনাটা অসার। আমরা তো কারখানার শ্রমিক নয় যে আমাদের প্রোডাক্টিভিটি নিয়ে বিচার হবে। প্রোডাক্টিভিটি, ইন্টেলেকচুয়াল প্রোডাক্টিভিটি বিচার এভাবে হয় না। সম্প্রতি দেগঙ্গার দলীয় সভা থেকে দলের অন্দরের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে, দুটো চালকেই আমার দরকার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার। পুরনো বলতে কি শুধুই ৩-৪ জন? নবীন প্রবীণ দ্বন্দ্বে সোমবারই প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পুরনো চাল ভাতে পারে মমতাদি বলে রেখেছেন, আবার পুরনোদের মধ্যে যাদেরকে আরো সামনে আনা উচিত আরো বেশি করে আনতে হবে তাদেরকে সামনে। আমরা মুখে বলবো পুরনোদের, আর যারা সত্যিকারের তৈরির সময় থেকে সঞ্জয় বক্সির মতো লোকেরা, সেই মানুষেরা তারা পিছনের সারিতে চলে যাবেন। তাহলে পুরনো বলতে কারা? তাহলে কি পুরনো বলতে ৩-৪ জন শুধু? এভাবে হয় না। আমার মনে হয় এখনো আমি অনুভব করছি না যে আমি বঞ্চিত হয়ে গেছি, আমাকে কিছু দিচ্ছে না, করছে না। আমি দেখবো, ওয়েট করব। সকলের আলাদা আলাদা ভিউজ আছে, আলাদা আলাদা মতামত আছে। তিনি অনুভব করেছেন, হয়তো এটা হতে পারে। আমি কোনো অনুভব করি না। আমি সব, এটা তো হতে পারে না, আমার থেকে অনেক যোগ্যতম ব্যক্তি থাকতে পারে। হয়তো তিনি ভেবেছেন অন্য কিছু। আমি কথা বলার পরেই তাই বলতে পারি যে আমি তোমাকে দেখেছি আরো বড় পোস্টে চাই, আমি আরো একটু বড় জায়গায় চাই। সে হয়তো এটা ভাবছি। কেউ পুরনো, কেউ নতুন, প্রতিদিনই কেউ না কেউ কিছু না কিছু বলেই চলেছেন। লোকসভা ভোটে কি এর প্রভাব পড়বে? সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। রাহুল, এক হচ্ছে কুণাল ঘোষ এটাও বলছেন যে হ্যাঁ, প্রবীণদেরও দরকার, অভিজ্ঞতা দরকার, আত্মত্যাগকে সম্মান দেওয়া দরকার, কিন্তু পাশাপাশি যে প্রশ্নটা তুলছেন সেটা হচ্ছে প্রবীণ মানে কি ৫-৬ জন প্রবীণ? মানে কোথাও একটা এই জিঞ্জার গ্রুপ, সিন্ডিকেট, কি বলবো, কোটারি সিস্টেম, এইটার দিকে ইঙ্গিত। এবং একদম সঞ্জয় বক্সির নাম করে বলছেন যে পুরনো বলতে কি শুধু ২-৩ জন? মানে আমি বলছি এ তো কোথাও ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘর। আমার প্রশ্নটা তোমার কাছে খুব পরিষ্কার, সেটা হচ্ছে এটা পার্টির ভালো হচ্ছে? আমি পরিষ্কার উত্তর দিচ্ছি তোমাকে। দেখো, গণতান্ত্রিকভাবে নির্বাচনে প্রথম ভাবে যে কোনো দলের কাছে নির্বাচনটা সবচেয়ে বড় ফাংশন, সবচেয়ে বড় পার্ট। সেই নির্বাচনে দাঁড়িয়ে আজকে যদি মুখ কারো হয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখানে এই রাজ্যে মানুষ যাকে দেখে ভোট দেয়, মানুষ যাকে দেখে তৃণমূল কংগ্রেসের সমর্থন করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দাঁড়িয়ে এটা নিয়ে বিতর্ক নয়, প্রশ্ন নয়, আমি শেষ করি। আজকে দাঁড়িয়ে যে বিরোধীরা আজকে বড় বড় কথা বলছে, বা ভারতীয় জনতা পার্টি, একটা সময় বাদ দিলে কিন্তু আমি শেষ করি, আমি বা তুমি এই সময় দাঁড়িয়ে একটা সময় বা বিশ্বনাথ দ্বারাও যা রাজনৈতিক পর্যবেক্ষক, একটা সময় বিশ্বাস করতে হয়তো কষ্ট হতো যেখান থেকে বামপন্থীরা আদৌ যাবে কিনা, বা ৩৪ বছর, আমি শেষ করি, জগদ্দল পাথরের মতো যারা বসছিল এখানে, একটা সময় দাঁড়িয়ে কে নেতৃত্ব দেবে, আমরা যখন ছোট ছিলাম বলছি, তখন ভাবতে পারতাম না যে এখান থেকে আদৌ বাম বিতরণ সম্ভব। সেই সমস্ত স্বপ্নকে সফল সার্থক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি ১২ বছর পিছিয়ে গেছো। আমি একটু শেষ করি, প্রশ্নে আমাকে বলতে দেবে। আমি যে প্রবীণ মানে ৩-৪ জন প্রবীণ নয়। সুমন, এটা ইউগোস্লাভিয়া বা এটা ওই মার্শাল টিটো বা এটা কিউবার ফিদেল কাস্ট্রো দেশ নয়। আমি সে নিয়ে কোনো বিতর্কে যাচ্ছি না। আমি যেটা বিতর্কে যাচ্ছি, যার জনমোহিনী শক্তি আছে, যার কারিশমা আছে, যে নেতৃত্ব দিতে পারে, প্রোডাক্টিভিটি নয়, কোয়ালিটি, যোগ্যতার উপর ডিপেন্ড করবে, সে প্রবীণ হোক বা নবীন হোক। আজকে ৩৪ বছর যখন দাঁড়িয়ে বাম শক্তিকে এখানে পরাস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারা ছিলেন? প্রবীণ নাই তো ছিলেন, তারাই তো বিতরণ করেছিল বাংলাকে। সুতরাং এই শক্তি কিন্তু বিজেপিকে হারাতে পারে ভারতবর্ষ থেকে। আমি বলি
আজকে যারা প্রবীরের কথা তারাই তখন মুখ্য ভূমিকা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তো তারাই যদি বাংলা থেকে এই 34 বছরের জগদ্দল পাথর কাটাতে পারে, তারাই তো পারে ভারতবর্ষ থেকে বিজেপি কাটাতে। সুতরাং এখন আবার অভিষেক ব্যানার্জির কারিশমা আছে। অভিষেক ব্যানার্জিকে দেখে আমার পর যুব যারা উদ্বুদ্ধ হচ্ছেন, যারা ইন্সপায়ার্ড হচ্ছেন, তাদেরও তো এটা মনে রাখা উচিত পাকা চুলের দরকার। কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ভাবে আজকে দাঁড়িয়ে বুদ্ধিটা যোগাবে কে, গাইডলাইনটা কে দেবে, এক্সপেরিয়েন্স কোথা থেকে আসবে? শুধু এটা তোমার পাল্লাটা প্রবীণদের দিকে। আমি বলছি কোন আমি মানে 2 মিনিটের মধ্যে তুমি শেষ 15 সেকেন্ড বাদ দিয়ে পুরোটা প্রবীণ বললে। আমি তোমায় বলি একটা কথা, আমি এটা কি রাহুল চক্রবর্তী চুলে পাক ধরেছে? আমি একটা মনে করি সোজা কথা, তুমি নিজেকে কোন দিকে মনে করো, প্রবীণ না নবীন? তোমাকে একটা কথা আমি সোজা কথা বলি উসমন, এই রাজ্যে বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে সোপান তৈরি করেছে, আজকে দাঁড়িয়ে যারা যে কোনো কথাই বলুন না কোনো, আমি কুণাল ঘোষের কথাও ফেলে দিচ্ছি না, নিশ্চয়ই নবীন এগিয়ে আসবে, তার ডিফারেন্ট তাদের ইন্টারেস্টিংলি আজকে স্টুডিওতে পাকা চুলের তৃণমূল প্রতিনিধিও আছেন, কাঁচা চুলেরও আছেন, কিন্তু তা বলে শুধু তোমরা দুজন বলবে একবার পাকা একবার কাঁচা, এটা হতে পারে না। প্রসঙ্গে যে পাকা চুল কাঁচা চুল বললেন, কাঁচা চুল বলুন বা পাকা চুল বলুন, কারোর মনেই কোনো সংশয় নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিকল্প হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপরে। কিন্তু আরে তা বলে তুমি 2 মিনিটের 1 মিনিট 50 সেকেন্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যাবে আর প্রশ্নের উত্তর দেবে না, এটা কি করে মেনে নেব? চক্রবর্তীর উত্তরটাই দিয়ে দিতে চাই যে যখন উনি বলছেন যে তাদের অভিজ্ঞতা, দল কি একবারও কোথাও কেউ বলেছে যে সিনিয়রদের অভিজ্ঞতা কাজে লাগানো হবে না? আজকে সৌগত তার ইন্টারভিউ দেখাচ্ছেন, ইন্টেলিজেন্ট কোশ্চেন আইকিউ কথা বলছেন, আমরা কি কোথাও বলেছি? দুজন বক্তাই তো অন্য প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে যখন বলা হচ্ছে যে প্রবীণদের প্রয়োজন, কিন্তু সেই প্রবীণরা 3-4 জন নন। হ্যাঁ, এবার নবীনদের যদি আপনি জায়গা না দেন পরিষ্কার, তাহলে আপনি তার ইভালুয়েশনটা করবেন কি করে? আপনি যদি নবীনকে জায়গা না দেন, এবার বিতর্কটা তৃণমূলের নবীন বনাম প্রবীণ হওয়ার আগে বিশ্বনাথ চক্রবর্তী এতক্ষণ বলেছে যে কেন খারাপ কথা বলবে না, কেন অ্যাগ্রেশন হবে না, কেন ডাইরেক্ট চোখে চোখে চোর বলবে না। একটা ফুটবল টিমে দাঁড়িয়ে কেউ ফরওয়ার্ড থাকে, কেউ হাফ থাকে, কেউ ডিফেন্স থাকে, সবাই তো ফুটবল টিম ফুটবল কিন্তু আমি পরিষ্কার করে বলছি যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এখানে হচ্ছে, শাক দিয়ে মাছ ঢাকছে না, প্রতিদিন বেরিয়ে যাচ্ছে মাছ। মানে একেবারে অখিলেশ যাদব বনাম মুলায়ম যাদবের যে লড়াই, সেই লড়াইয়ের মানে মহড়া শুরু হয়েছে, শেষে গিয়ে কোথায় দাঁড়াবে সেটাই দেখা। ডাইভার্ট করতে পারো, তাতে কিছু যায় আসে না। দ্বিতীয় যে বিষয়টা আমার পরিষ্কার, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে যখন ক্ষমতায় এসেছিল তখন কি তার সেনাপতি লেগেছিল? আজকে কেন বলা হচ্ছে এবং তৃণমূলের নেতারা বলছে সেনাপতি ছাড়া জিততে পারবো না, সেনাপতি লাগবে জিততে গেলে, সেনাপতি লাগবে জিততে গেলে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কারিশমা কি নেই? মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্যুতের মধ্যে তোমরা বলেছো, গৃহদাহর কথা বলেছেন তৃণমূলের মধ্যে, তারপর বিশ্বনাথই বলছেন লাভ হবে তৃণমূলের। উনি নিজের কথাতেই কনসেন্ট্রেট করছেন, উনি নিজের কথাতেই কনসেন্ট্রেট করছেন, উনি মানুষকে কি বলেন? আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে ঠিক যে বাক্যটা বিশ্বনাথ দা বললেন, অর্থাৎ যে বাক্যটা রিজুরা বহু বচন বললাম, তার কারণ একা রিজু নয়, ওই একই ফরম্যাটে, একই ফন্টে, একই প্লেটের ওপর সবাই একই কথা লিখছেন সেনাপতি নিয়ে। কতটা সিগনিফিকেন্ট দেখাবো। সেনাপতি বাদ দিয়ে তো যুদ্ধ হয় না, তো রাজাকে জিততে গেলে সেনাপতিকে তো মাঠে নামাতেই হয়, যুদ্ধে নামাতে হয়, সেটাই লিখেছে। প্রবীণদের সম্মান দিয়েই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি। শেষ সন্তানের সময় ধৃতরাষ্ট্র বয়স কত ছিল আমি কি করে জানবো বলুন? ভানু সিংহের পদাবলী যখন রবীন্দ্রনাথ লিখছেন তখন তার যা বয়স, আবার রথের রশি যখন লিখছেন তখন তার যা বয়স, তার মধ্যে অনেক অনেক ফারাক ঘটে গেছে। তার মানে কি রথের রশি বা কালের যাত্রা এগুলো, এই নাটকগুলো, এগুলো কি আমরা ফেলে দেবো? তৃণমূলে নবীন বনাম প্রবীণ দ্বন্দ্বের আবহে ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ান নেতারা যখন খোলাখুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করছেন, তখনই এই বিতর্কে এলো নতুন টুইস্ট। মঙ্গলবার বিকেল থেকে তৃণমূলের একাধিক ছাত্র এবং যুব নেতার সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল এই একই বার্তা, যেখানে লেখা সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। কিছুদিন আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মুখে সেনাপতি হিসেবে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। মমতাদি আর অভিষেক একজন কর্ণধার, একজন সেনাপতি। মমতাদির নেতৃত্ব শেষ কথা, মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি।
এখন নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে তৃণমূলের বর্ষিয়ান নেতাদের একাংশ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্বকে শেষ কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে যখন দাবি করা হচ্ছে যে লোকসভা ভোটে তিনি শুধু নিজের কেন্দ্রেই সীমাবদ্ধ থাকবেন, তখনই তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত থেকে মধ্য কলকাতার তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সোহম চক্রবর্তী কিংবা হাওড়ার যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র সোশ্যাল মিডিয়া ওয়ালে ভেসে উঠল সেই সেনাপতির হয়ে সওয়াল। আমাদের বাংলায় যখন রাজনৈতিক মহাভারত শুরু হবে সেখানে শ্রীকৃষ্ণ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেনাপতি তো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অর্জুন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এটা একটা আবেগপ্রবণ ভাবে আমরা সেনাপতির কাছে আমাদের অনুরোধ যে সেনাপতি চলুন আমরা লড়াই শুরু করে দিই। 2024 লড়াইটা উনি যদি ওই যেটা শুনতে পেরেছি মিডিয়া থ্রু যে নিজে কেন্দ্রে যদি থেমে যান, টাফ হবে লড়াই একদম। তো আমাদের ইচ্ছা যে সেনাপতি মাঠে নামুক এবং রাজ্যে জুড়ে তিনি আমার এই যুদ্ধে নেমে আমাদেরকে জিতিয়ে দিন। গতকাল রাত্রে পিসির সঙ্গে ভাইপোর মিটিং হয়েছে, কি বেরোলো? সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা যায় না। আমরা সবাই দাদার লোক, কদিন পরে দেখা গেল দাদা হয়ে গেছে বিজেপি। আমরা সবাই সেনাপতির লোক, সেনাপতি বিজেপিতে কখন যাবেন সলা পরামর্শ করার জন্য কি কালকে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন? পিসি ভাইপো কথা বলেছেন। এ প্রসঙ্গে অনেকের মনে পড়ে যাচ্ছে 2022 সালে পুরো ভোটের আগে এক ব্যক্তি এক পদ নীতি নিয়ে অভিষেক যখন বলেছিলেন, আমি যতদিন সাধারণ সম্পাদক রয়েছি আমি এটা করব। এক ব্যক্তি এক পদের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়া একের পর এক পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুড়তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, খুড়তুতো বোন অগ্নিশা বন্দ্যোপাধ্যায় এবং পিস্তুতো বোন অদিতি গায়েন। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক পদের দাবিকে সমর্থন জানান দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহার মতো তৃণমূল নেতারা, যারা অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত। এর কিছুদিন পর আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে পরপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কুণাল ঘোষ থেকে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দাররা। এবার নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে কার্যত তারই পুনরাবৃত্তি দেখা গেল, যাতে তৃণমূলের অন্দরের কোন্দলে আরও কি ঘি পড়ল। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।